প্রিয় প্রণয়নী, লেখনীতে জান্নাত নুসরাত। পর্ব নাম্বার ৮। সকাল সকাল বাড়ির রান্নার ধুম পড়েছে। আরশের নিউ বিজনেস পার্টনার দাওয়াত রক্ষার্থে আজ আসছেন সৈয়দ বাড়িতে। লিপি বেগম সকাল থেকে খিটখিটে মেজাজে নিয়ে ঘুরছে। কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করার পর যখন দেখলেন কেউ তার কথা শুনছেন না, নিজ নিজ কাজে ব্যস্ত, তখন তিনি নিজের রুমের দিকে গেলেন। রুমের দরজা ঠাস করে খুলে রুমে প্রবেশ করলেন। বিছানার দিকে তাকিয়ে দেখলেন হেলাল সাহেব চোখে চশমা এঁটে খবরের কাগজ হাতে নিয়ে পড়ছে নিশ্চিত মনে। এটা দেখার পর লিপি বেগম মাথা আরও বেশি গরম হয়ে গেল। তিনি মরছেন চিন্তায়, আর এদিকে সবাই নিশ্চিন্ত হয়ে বসে আছে। রাগী মুখ নিয়ে বিছানার কাছে দাঁড়ালেন। হেলাল সাহেব একবার লিপি বেগমের দিকে তাকিয়ে আবার খবরের কাগজ পড়তে ব্যস্ত হলেন। লিপি বেগমের রাগ মাথায় চড়ে বসলো। কেউ তার কথা শুনছে না, তাকে খেয়াল করছে না। বিছানার পাশে বক্সের ওপর থেকে পানির গ্লাস নিয়ে পানি ফেলে দিল হেলাল সাহেবের ওপরে। বিছানা থেকে ধড়ফড় করে উঠে বসলেন হেলাল সাহেব। কি হয়েছে লিপি? লিপি বেগম উত্তর না দিয়ে তাকিয়ে থাকলেন হেলাল সাহেবের দিকে। হেলাল সাহেব ঘাবড়ে গেলেন। নিজ মনে ভাবলেন উনি আবার কি ভুল করেছে। কিছু মনে করতে পারলেন না। লিপি বেগমের দিকে তাকাতেই দেখলেন তার দিকে শান্ত হয়ে তাকিয়ে আছেন। এরকম ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছো কেন? কি হয়েছে বলো? লিপি বেগম অনুমানী গলায় বললেন। কিচ্ছু না। হেলাল সাহেব এক হাত দ্বারা লিপি বেগমকে জড়িয়ে ধরে পাশে বসালেন। কি হয়েছে বলো? কিছু না। আরে বলো কি হয়েছে? জায়ান কিছু করেছে? না। তাহলে জাইন কিছু করেছে তাই না? না, আপনার ছেলে আরশ করেছে। আজ মেহমান আসবে। আপনার ছেলে গতকাল রাতে তো আমাকে জানাতে পারত, কিন্তু আপনার ছেলে আমাকে আজ জানাচ্ছে তার বিজনেস পার্টনার আসছে। এই ছেলের কোনো কাণ্ডজ্ঞান নেই, আপনার মতো হয়েছে একদম। তো এখন জানালে কি হয়েছে? আরে আপনি বুঝতে পারছেন না কেন? রান্না হবে কখন? নাস্তা হবে কখন? আর খেতে দিব কখন? দুপুরের খাবারের সময় হওয়ার আগে তো সবার খিদে পেয়ে যায়। আর যদি দুপুরের খাবার টাইমের আগে বলে খিদে পেয়েছে, তখন দেখবে মজা। আর আপনাকে বলছি, কিছুক্ষণ পর এটা খাবো ওটা খাবো বলবেন না, তাহলে আজ আপনার একদিন নইলে আমার একদিন। লিপি বেগমের স্বামীর সাথে আরও কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করে রুমের বাইরে আসলেন। এবার কিছুটা শান্তি শান্তি লাগছে, নিজ মনে বিড়বিড় করলেন লিপি। হেলাল সাহেব বিমূর নেত্রে তাকিয়ে থাকলেন তার সহধর্মিনীর যাওয়ার পথে। এসেছিল আরশের কথা বিচার দিতে, চলে গেল তাকে অপমান করে। মুখ দিয়ে বের হয়ে আসলো আজও মেয়ে মানুষ। বাড়ির সামনে লাক্সারিয়াস একটা মার্সিডিজ এসে দাঁড়ালো। হর্নের শব্দে দোতলা থেকে নেমে আসলো আরশ। দরজার সামনে গিয়ে দেখলো বাড়ির কর্ত্রীরা ইতিমধ্যে সবাই এসে দাঁড়িয়ে আছে মেহমানকে নিয়ে আসার জন্য। ড্রাইভিং সিটের দরজা খুলে বাইরে পা রাখলো এক রমণী। রমণীটি মার্সিডিজ থেকে নেমে কোটের বোতাম লাগালো। সাদা রঙের কোট, চোখে ডিওরের চশমা, ব্রাউন কালার সিল্কি চুল বাতাসে এলোমেলো উড়ছে রমণীর চুলগুলো। হাঁটার সাথে স্টিলেটো শব্দ করছে। নীরবতা ভেঙে আরশ বলল, ওয়েলকাম মাই হোম মিস ডেলা। থ্যাঙ্কস ফর কামিং। মেনশন নট মিস্টার। বাড়ির কর্তৃদের থেকে তাকিয়ে সালাম দিল ডেলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। রোহিণী বললেন, এখানে দাঁড়িয়ে সব কথা বলা শেষ করে ফেলবে, ভিতরে যাবে না? নাজরিন বেগম বললেন, হ্যাঁ হ্যাঁ ভিতরে চলো, পরে গল্প করব। চলো মেয়ে চলো। নাস্তা পরিবেশনের পর লিপি বেগম বললেন, নাও মেয়ে খাওয়া শুরু করো, পরে গল্প হবে, আগে খাওয়া শুরু করো। জি। নাজরিন কাবাব এগিয়ে দিতে দিতে বলেন, এটা খেয়ে দেখো, দারুণ খেতে। ডেলা বলল, না না আর খেতে পারবো না আন্টি, আমার পেট পুরো ফুল হয়ে গিয়েছে। নিচতলার শোরগোলের শব্দ শুনে রুম থেকে বেরিয়ে হলো জাইন। কে এসেছে সেটা দেখার জন্য। সেই সময় দরজা খুলে ইসরাত বের হলো রুম থেকে। পিছন থেকে নুসরাত বের হলো। জাইনকে খেয়াল করেনি নুসরাত। হঠাৎ দরজা খোলার জন্য দরজার পাশে দাঁড়িয়ে পড়েছিল জাইন। সরবাল মুখের সামনে থেকে ধাক্কা দিয়ে ইসরাতকে পাশে সরিয়ে সিঁড়ির দিকে চলে গেল।
পিছন ফিরে তাকালে দেখতে পেত ইসরাতকে ধাক্কা দেওয়ার জন্য সে জাইনের ওপর ধপাস করে গিয়ে পড়েছে। নিচতলা সদর দরজা দিয়ে ভিতরে ঢুকছিল জায়ান। ঝড়ের গতিতে কেউ এসে জড়িয়ে ধরল তাকে। নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে জায়ান মেঝেতে ধপ্পাস করে পড়ল। তার উপর পড়ল জড়িয়ে ধরা ব্যক্তিটি। মেঝেতে পড়ে একবার ব্যথা পেল জায়ান, আবার তার উপর কেউ পড়ার জন্য আরও একবার ব্যথা পেল কোমরে। মুখ দিয়ে বের হয়ে আসলো জায়ানের কোন বালরে, পড়ার আর জায়গা পাসনি, আমার উপর পড়তে হলো। নুসরাতের এই খামখেয়ালির জন্য আজ পড়ে গিয়ে মেয়েটা ব্যথা পেত। নিজে নিজে বিড়বিড় করে এসে দোতলা সিঁড়ির রেলিং ধরে দাঁড়ালো জাইন। নিচে একটা মেয়েকে কেন্দ্র করে বসেছিল সবাই। মেয়েটা সিঁড়ির দিকে পিঠ করে বসেছিল, তাই তার মুখ দেখা যাচ্ছিল না। সদর দরজার দিকে জায়ানকে ভিতরে ঢুকতে দেখে মেয়েটা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। জায়ানের মুখ থেকে পড়ে যাবে বলার আগে জায়ানকে নিয়ে ধপ্পাস হয়ে পড়ল মেয়েটা যখন মেঝে থেকে উঠে কোট ছেড়ে পিছন ফিরে তাকালো, তখন দোতলা থেকে জায়ান মেয়েটার মুখ দেখে নিচে নামলো। পিছন থেকে এসে হালকা স্পর্শ করলো। হোয়াট এ সারপ্রাইজ ডেলা নিজের পিছন থেকে চীনা পরিচিত মানুষের গলার আওয়াজ শুনে পেছনে ফিরে তাকালো। যখন দেখলাম মানবটি তার প্রিয় একজন ব্যক্তি, দুহাত দিয়ে জড়িয়ে ধরল জাইনকে। জাইন, তুই এখানে তো? এটা কে? এটা আমার যমজ ভাই জায়ান। এই জন্য বলি তুই আমাকে চিনতে পারছিস না কেন? এই জন্যই বলি ক্লিন শেভ করলি কখন? আর কি যে বললো ছেলেটা, বা জেলাকে কথা শেষ করতে না দিয়ে জায়ান বলেছিলাম ভালো আছো তুমি? না এটা তুমি বলনি, আরও কি যেন বলেছিলে। না এটাই বলেছিলাম নুসরাত, আমি ভালো আছি, এটা বলেছিলাম না। নুসরাত তকবুল খেয়ে তাকিয়ে থাকলো। ও কি জানে? ও তো এইমাত্র এখানে এসেছে। তবুও জায়ানের কথায় সায় দিয়ে হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ল। তুই এখানে আসবি আমাকে আগে বললি না? আরশের দিকে আঙুল তুলে ইশারা করে বলল, মিস্টার আরশের সাথে আমি নিউ ডিল সাইন করেছি। মিস্টার আরশ ইনভাইট করেছিল আমাকে আসার জন্য, অ্যান্ড নাও আমি এখানে দাওয়াত রক্ষার্থে। ও আমার সাথে চল, তোর সাথে আমার অনেক কথা আছে। জায়ান ডেলাকে নিয়ে নিজের রুমের দিকে চলে গেল। লিবি বেগম চোখ মুখ কুঁচকে বসে রইলেন। মুখ দেখে বোঝা যাচ্ছে এই বিষয় মোটেও তিনি পছন্দ করেনি। একটা মেয়েকে নিয়ে তার ছেলে পার্সোনাল রুমে চলে যাবে, আর কেউ কিছু বলছে না। ছেলেরও তো দেখছে না কোনো কাণ্ডজ্ঞান নেই। যে সকল নাস্তা পরিবেশন করা হয়েছিল ড্রয়িং রুমে, সেগুলো নিয়ে কিচেনে রাখলেন নাজনীন। পিরিচ থেকে যাওয়ার খাবারগুলো পাত্রে রাখছেন রোহিণী, আর ঝর্ণা সেগুলো পরিষ্কার করে নিজ নিজ জায়গায় রাখছেন। ড্রয়িং রুম থেকে খাবার কিচেনে নেওয়ার শেষ করে নাজমিন চলে গেলেন। কিচেনে রয়ে গেল রোহিণী ও ঝর্ণা বলেন, দেখেছ রোহিণী, ওনার ছেলে একটা মেয়ে নিয়ে রুমে চলে গেল। এই বিষয়ে কিছুই বললেন না। আর আমাদের ছেলেমেয়েরা একটু জোরে কথা বলে এসে দোষ ধরতে শুরু করেন। নিজেদের সন্তান ঠিক নেই আর অন্যের সন্তানের পিছনে পড়ে থাকে। রোহিণী বলল, আচ্ছা বাদ দাও এসব আপা, এসব বলে তো আর কিছু হবে না। যার যা ইচ্ছা করুক, আমাদের কি। কাজের মেয়ে রহিমা এসে তখন কিচেনে ঢুকলো। সেজ আম্মা বড় ভাই কইছে কাউরে দিয়া চাইতে তার রুমে কফি পাঠানোর জন্যে। ঝর্ণা বলে, আচ্ছা তুই এখন যা আম্মার কাছে, আমি পাঠিয়ে দিব কাউকে দিয়ে। রোহিণী বলল, আপা আমি বসিয়ে দেই কফি, তুমি বাটিগুলো পরিষ্কার করে নাও। ঝর্ণা বলল, আমাদের কাজের বেটি পাইছে তারা, একজন পড়ে একজন শুধু অর্ডার দিতেই আছে। রোহিণী বলল, আচ্ছা বাদ দাও। কিচেনে সামনে দিয়ে যাচ্ছিল নুসরাত ও ইসরাত। হঠাৎ করে ভিতর থেকে ফুসুর শুনে কিচেনের দরজার পিছনে দাঁড়িয়ে গেল নুসরাত। ইসরাত কিছু জায়গায় হেঁটে যাওয়ার পর যখন দেখল নুসরাত তার সাথে নেই, সে ফিরে আসলো আবার পিছনের দিকে।
ইসরাত দেখলো নুসরাত কিচেনের দরজার পিছনে লুকিয়ে কি যেন করছে। হালকা করে পিছন থেকে স্পর্শ করতে মেয়েটা কেঁপে উঠল। মনে হচ্ছে চুরি করতে এসে ধরা পড়ে গিয়েছে, এরকম মুখ বানিয়েছে। কি করছিস সেখানে? নুসরাত হাত দিয়ে আস্তে আস্তে কথা বলার জন্য ইশারা করলো। ইসরাত ভ্রুকুসকে তাকিয়ে থাকলো নুসরাতের দিকে। ইশারা করলো কেন আস্তে কথা বলবে? নুসরাত ফিসফিস করে বলে, ওই দেখ, এই মহিলারা আবার চুগলি করছে। এদের কি আর কোনো কাজ নেই সারাদিন চুগলি করা ছাড়া? তাই তুই লুকিয়ে লুকিয়ে মানুষের কথা শুনবি? ইটস আ ব্যাড হ্যাবিট। মানুষের কথা লুকিয়ে শুনতে নেই। চুপ কর বেডি, আমি তো শুনবো। বলে চুল উড়িয়ে চলে গেল নুসরাত। ইসরাত ওখানে দাঁড়িয়ে রইল। মেয়েটা তার কথা শুনলো না। হঠাৎ করে মনে হলো তারা কি যেন একটা কাজ করতে চাচ্ছিল। ব্রেন ক্যাচ করলো, নুসরাত তো চলে যাচ্ছে। এই মেয়ে যদি একবার বিছানায় শুয়ে পড়ে তাহলে সেখান থেকে তোলা মুশকিল হয়ে পড়বে। পিছন থেকে চিৎকার করে ডাকলো, ইসরাত, এই মেয়ে।